নমস্কার। আজ ২রা অক্টোবর। আজ জাতির জনক পরম শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীজির জন্মদিন। তার জন্মদিনে জানাই সকল দর্শকবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ভালোবাসা। তার জন্মদিনে আজকে গোটা দেশ তথা অনেক দেশের বাইরেও তার জন্মদিন পালন করা হয়ে থাকে। তিনি আমাদের দেশের জন্য বিভিন্নভাবে কাজ করে গেছেন। তো তার জন্মদিনে গান্ধীজি সম্পর্কে বা তার সম্পর্কে কিছু বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করব, বা যতটা পারছি ততটাই আমি চেষ্টা করছি সবেমাত্র। তো তিনি ভারতবর্ষের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন 1869 সালের আজকের দিনে। তিনি ছোট থেকেই খুব বুদ্ধি পরিচয় দিয়ে গেছেন। প্রথম থেকেই তিনি খুব বুদ্ধির পরিচয় দিয়ে গেছেন। তিনি কীভাবে কী করতে হবে না হবে, তার সবসময় একটা চিন্তাভাবনা হয়তো তার ছিল। প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি দেখলেন কি না, এই পড়াশোনা করে হয়তো ইংরেজদের সঙ্গে বা এভাবে লড়াই করা সম্ভব নয়। তিনি কি করলেন, তিনি দেশের বাইরে, তিনি আরও উচ্চশিক্ষিত হওয়ার জন্য তিনি দেশের বাইরে চলে গেলেন। দেশের বাইরে থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করে গিয়েছিলেন, সেইখানে ব্যারিস্টার বা ল নিয়ে পড়াশোনা করতে। কেন, তিনি বুঝেছিলেন দেশকে আইনের আওতায় আনতে হবে, সেই জন্য তিনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। এবং পড়াশোনা করে আসার পর যখন তিনি এলেন 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকাতেও দেখেছিলেন বিভিন্ন আন্দোলন, সেখানে বিভিন্ন আন্দোলন, যেমন কালো মানুষদের আন্দোলন, সেখানে কালো মানুষদের ওপর খুব অত্যাচার করা হতো। তিনি সেই আন্দোলনটা তিনি কাছ থেকে দেখেছিলেন। এবং আরও তিনি দক্ষিণ আফ্রিকায় দেখেছিলেন, তিনি যখন যাচ্ছিলেন ট্রেনে, তিনি ফার্স্ট ক্লাস ট্রেনের সিটে বসতে পারত না কালো মানুষ, এবং ভারতীয়দেরকে সেই ফার্স্ট ক্লাস কামরা ট্রেনের সিটে কোনো রকম টিকিট দেওয়া হতো না। তিনি এগুলোই তার মনে বা প্রাণে খুব কষ্ট লেগেছিল, এরকম কেন হবে, দুরকম কেন হবে, নিয়ম সবার জন্য এক হবে। তো তার এইগুলো থেকে তার একটা আন্দোলনের দিকে তার ঝোঁক বাড়ে। তিনি 1915 সালে তিনি ভারতে ফিরে আসেন, এবং ভারতে ফিরে এসে তিনি তার প্রথম আন্দোলন হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ। 1917 সালে তিনি বিহারের চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের মূল কারণ ছিল বিহারের চাষিদের জমি বিবাদ নিয়ে। তাদেরকে জমির সেই নির্দিষ্ট পরিমাণের অংশ বা খাজনার নিয়ে খুব সমস্যা। সেই আন্দোলনে গান্ধীজি তাদেরকে সহায়তা করেছিলেন এবং তাদেরকে নিয়ে তার প্রথম চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। এরপর একের পর এক আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং তার যে প্রথম তার চিন্তা ভাবনা খুব ভালো লাগে। সেই চিন্তা ভাবনাটা হচ্ছে, তিনি লড়াইয়ে বিশ্বাসী ছিলেন না। তিনি তার বুদ্ধি এবং তিনি অহংটাকে দূরে সরিয়ে তিনি সবসময় তিনি ভাবতেন কিভাবে শান্তভাবে বা দেশকে এগানো যাবে, বা দেশের মধ্যে লড়াই না করেও ইংরেজদেরকে তাড়ানো যাবে। তার যে পরিকল্পিত একটা চিন্তাভাবনা ছিল, তা অবশ্যই না বললে নয়। তো তার এই যে না মেরে, না কাটাকাটি করে, না মারামারি করে, না লড়াই করে তার চিন্তাভাবনা শান্তির বার্তা। তো তিনি এরকমই ছিলেন, কেউ যদি তাকে এক গালে মারতেন তিনি আর এক গাল বাড়িয়ে দিতেন। এই কথা মানে নয় যে এই কথাটা আমরা যদি ধরি এক গাল মারবে বলে আর এক গাল বাড়িয়ে দেবে, এটা না। মানে হচ্ছে কি, কেউ যদি একটা হয়তো দুষ্টু কথা বলেই ফেলে, তো তার সঙ্গে সঙ্গে সেটার জবাব না দিয়ে তিনি পরিকল্পিতভাবে তার কি হবে বা তার নেক্সট প্ল্যানিং কি হবে, সেই প্ল্যানিং অনুযায়ী তিনি কিন্তু কাজ করতেন প্রত্যেকটা আন্দোলনের। এরপরে একের পর এক আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, এইভাবে প্রত্যেকটা তার লবণভঙ্গ আন্দোলন, একের পর এক ব্রিটিশদের আন্দোলনকে এমনভাবে ভারতীয়দেরকে সঙ্গে নিয়ে একবদ্ধতা করে যুব সমাজ, ছাত্র সমাজ এবং বৃদ্ধ, ছোট বড় সবাইকে নিয়ে একতার সঙ্গে তিনি যেভাবে দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন এবং দেশের আপামর জনগণকে একসাথে এক সুতোয়
বেঁধে নিয়ে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং এতে ইংরেজ তথা ব্রিটিশদের ঘুম হারাম হয়ে গেছিল। তারা ভেবেই নিয়েছিল এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের আর বেশি দিন আমরা হয়তো এখানে থাকতে পারবো না। তার বিভিন্ন এই আন্দোলনগুলো, একের পর এক আন্দোলনের জন্য এসে তাদের ইংরেজদের ভয় নেমে এসেছিল। তার সব থেকে বড় আন্দোলন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 6ই আগস্ট অথবা 9ই আগস্ট। তো সেই 9ই আগস্ট এই আন্দোলনকে আবার আগস্ট আন্দোলনও বলা হয়। তো এই ভারত ছাড়ো আন্দোলনের একটাই স্লোগান ছিল কি, আমরা করবো অথবা মরবো, ডু অর ডাই, লড়বো অথবা মরবো, কারেঙ্গে ইয়ে মারেঙ্গে। তিনি 3টে ভাষাতেই উক্তিটি বলেছিলেন। কেন? এখানকার বাঙালিরা বাংলা ভাষায় বুঝতে পারবে, হিন্দিরা হিন্দিতে বুঝতে পারবে, যারা ইংরেজি বোঝে ইংরেজিতে বুঝতে পারবে। তো তার এই উক্তিটা প্রত্যেকটা আপামর জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজ এবং প্রত্যেকটা জনগণ বা মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল কি করবো অথবা মরবো। এর অর্থ হচ্ছে ডু ইট, যে করে হোক আমরা দেশ থেকে ব্রিটিশদের তাড়াবই, আর আমরা চুপচাপ বসে থাকবো না ঘরে, যেভাবেই হোক অ্যানি কস্ট, যে কোনো মূল্যেই আমরা দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়াতে হবে। তো সেই লক্ষ্যেই গান্ধীজি এই উক্তিটা দিয়েছিলেন, কারেঙ্গে এ মারেঙ্গে, করবো অথবা মরবো, ডু আর ডাই। এই উক্তিটাতে অনেক মানুষের আবেগপূর্ণ হয়ে গান্ধীজিকে সহায়তা করেছিলেন এবং বিভিন্নভাবে তিনি আন্দোলনটা বিরাট একটা ছাপ ফেলে গিয়েছিলেন, এবং এর ফলে দেশ স্বাধীনতার অনেকটাই কাছাকাছি অংশে এসে গেছিল। তো গান্ধীজিকে জাতির জনক বলা হয়। আবার ভারত সরকার 2014 সালে তার অহিংসা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার যে উদ্যোগ শান্তির বার্তা বা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করার যে চিন্তা ভাবনা, সেই লক্ষ্যে 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান চালু করেন, এবং সেই জন্য ক্লিন ডে বা পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস হিসাবেও আমরা পালন করতে পারি। তো এইভাবে গান্ধীজিকে সম্মান জানানো হয়, এবং গান্ধীজি আমাদের জাতির জনক, এবং তিনি বিভিন্নভাবে দেশকে স্বাধীনতা করার চেষ্টা করেছেন। তিনি সবসময় একটা কথাই বলতেন, যে একটা অন্যায় হচ্ছে সেই অন্যায়টা প্রথমে দেখো কি সম্বন্ধে অন্যায় হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটার উত্তর দিতে তিনি সব সময় বারণ করতেন। সঙ্গে সঙ্গে সেটার উত্তর দিতে গিয়ে সেটার সঙ্গে লড়াই করতে হয়তো আমরা পারবো না। তার জন্য ভেবে চিনতে কি পরিস্থিতি বা এটার আন্দোলনের জন্য কী করা যায়, প্ল্যানিং করা যায়, কিভাবে করা যাবে, প্রত্যেকটা না ভেবে বুঝে করলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হবে। এই জন্য তিনি সব সময় চাইতেন একটা সঠিক ওয়ে বা সঠিক পথ বা রাস্তা, যে পথে স্বাধীনতার সূর্য হয়তো একটু দেরি হবে, আমরা সঙ্গে সঙ্গে যদি না করি হয়তো একটু দেরি হবে, কিন্তু একদিন ঠিক স্বাধীনতার সঠিক সূর্য উঠবেই। সূর্য তো পূর্ব দিকেই ওঠে, ঠিক তেমন স্বাধীনতার পথও যেন আমাদের ঠিক আশ্বস্ত করেছিলেন এইভাবেই কি একদিন না একদিন আমরা ঠিক স্বাধীন পাবই। তো তার এই সমস্ত আপামর দেশের জনগণবাসীদের কাছে তার এই সমস্ত কৃতিত্বগুলো মানে ভোলার নয়। তিনি যেভাবে লড়াই করে গেছেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং আমাদের দেশকে স্বাধীন করার তার অনুপ্রেরণা বা তার অক্লান্ত পরিশ্রম বা তার ভালোবাসা, তার নিঃস্বার্থ ত্যাগ বিনিময় করার জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, এবং তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো তার এই অক্লান্ত পরিশ্রমকে আমার আন্তরিক হার্দিক অভিনন্দন। আজকে তার জন্মদিন উপলক্ষে কিছু বলতে পেরে নিজেকেও খুব ভালো মনে হচ্ছে বা নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। তো আজকের তার এই জন্মদিনের কিছুটা আমার মন থেকে আসা সেই তার সম্বন্ধে কিছু বলতে পেরে আমিও নিজেকে খুব ধন্য মনে করছি। তো তার এই আবেগগুলো আমার কাছে সবসময় মনে থাকবে। আরেকটা কথা,
আমি না বললেই নয় গান্ধীর সম্পর্কে। তো আমরা যখন যে কোনো কাজ করি বা না করি না কেন, তখন আমাদের একটা চিন্তা ভাবনা এসেই যাবে। তো আমি একটা কাজ করব না ভাবছিলাম বা করব না এরকম মনে হচ্ছিল। তা আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি গান্ধীজি নিজে আমাকে এসে হয়তো বলছে এরকম ভাবে যে না, তুমি এটা পারবে করতে, না তুমি এটা পারবে। তো তার এই যে অনুভূতি, এরকম দেওয়ার মতো অনুভূতি বা তার চিন্তা ভাবনার ফলে আমাদের যে একটা অক্লান্ত, তো স্বপ্নে দেখার মতো কি না, গান্ধীজি আমাদের খুব জনপ্রিয়তা ছিলেন। তার জনপ্রিয়তা শুধু ভারতবর্ষে নয়, বিদেশে প্রত্যেকটা দেশেও তার জন্মদিনের শুভেচ্ছা পালন করা হয়, জন্মদিন পালন করা হয়। তো তিনি বিভিন্নভাবে পরিচিত, এবং তার এই আশানুরূপ ফল আমরা আজকে খুব সুখ শান্তিতে আনন্দতে থাকতে পারছি। তাকে উৎসর্গ করে জানাচ্ছি জয় হিন্দ, বন্দে মাতরম।